সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মূলদ অমূলদের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে এতদূর পর্যন্ত পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? কেউ যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখবে। সো আজকে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। সো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের জন্য এই যে টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টেবিল। এই টেবিলটা তোমরা মুখস্থ করবে। তো যদি কেউ এখনও মুখস্থ না করে থাকো, কাইন্ডলি এটা মুখস্থ করে ফেলো। যাই হোক, আমরা আজকের ক্লাস শুরু করি। তো প্রথমে আমাদের যে জিনিসটা বলেছে, বর্গমূলের চিহ্নটা আমরা জানি কিনা। তো বর্গমূলের চিহ্নটা হচ্ছে এটা, যেটাকে আমরা বলি রুট ওভার। ঠিক আছে, এটাকে কি বলি? রুট ওভার। তো কোনো সংখ্যার উপরে এই রুট ওভার থাকলে বুঝবে যে ওটার বর্গমূল বের করতে বলছে। ঠিক আছে, যেমন যদি এভাবে বলে যে রুট ওভার, যদি বলে যে রুট ওভার 400, তাহলে এটা অর্থ হচ্ছে 400 এর বর্গমূল কত। ঠিক আছে, 400 এর বর্গমূল হলো 20। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন আসতে পারে যে স্যার এই সিম্বলটা আসলে কেন ব্যবহার করা হয়? সিম্বল ব্যবহার করা হয় কারণ আমরা যে কোনো জিনিসকে সহজ করতে চাই। আমি যদি লিখতাম যে 400 এর বর্গমূল, এই কথাটা লেখার চেয়ে 400-র উপরে ডিরেক্টলি এই চিহ্নটা ইউজ করলে তো আমি বুঝে যাচ্ছি হ্যাঁ এটা 400 এর বর্গমূল। সো আমি কেন ওই লাইনটা দীর্ঘ করে লিখব? দ্যাটস ওয়াই আমরা এই সিম্বলটা ইউজ করি। ওকে, সো এবার আসো, দেখো আমাদের নেক্সট যে জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এইটা থেকে তোমার হচ্ছে ওই যে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসতে পারে, যে একটা সংখ্যা দিবে, দিয়ে বলবে মৌলিক গুণনীয়কের সাহায্যে বা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। সো আমরা 6-এ পড়েছিলাম, মনে আছে তো? মৌলিক উৎপাদক কোনগুলো? মৌলিক উৎপাদক হচ্ছে যেই সংখ্যার বা মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক থাকে। গুণনীয়কগুলো কী কী? সেটা হচ্ছে 1 এবং ওই সংখ্যাটা নিজে, আর কোনো গুণনীয়ক থাকে না, সেগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যেমন 2 একটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13। এরা কি? এভাবে এরা হচ্ছে মৌলিক। তাহলে আমি যদি মৌলিক উৎপাদকে সাহায্যে বর্গমূল নির্ণয় করি, তাহলে আমাকে কোন সংখ্যাগুলো নিতে হবে? আমাকে এই সংখ্যাগুলো নিতে হবে। ওকে, সো প্রথমে আসি, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, খেয়াল করো। বলছে 16কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা কি করব? আগে 16কে বিশ্লেষণ করব। ঠিক আছে, অর্থাৎ 16কে আমরা কিভাবে লিখতে পারি? 16কে এই যে এইভাবে লিখতে হবে, 16 সমান 2 গুণন 2 গুণন 2, মানে 4টা 2। ঠিক আছে, কেউ যদি এটা না বুঝো যে 16 সমান 4টা 2টা আসলো কীভাবে, তাহলে ওই যে আমরা লসাগুর মতো যেমন করেছিলাম, মনে আছে? আমরা এইভাবে ভাঙতে থাকবো। অর্থাৎ 16কে প্রথমে 2 দ্বারা ভাঙবো, আর তারপর হচ্ছে 3 দ্বারা ভেঙে দেখবো, 4 দ্বারা ভাঙবো না, আমি জাস্ট যেগুলো মৌলিক সংখ্যা ওগুলো দ্বারা ভাগ করতে থাকবো। ঠিক আছে, তো ভাগ করার পর আমি নিব, নেয়ার পরে এইখানে হচ্ছে দেখো, এই যে আমি 16 সমান লিখতে পারি 16 সমান 4টা 2। ওকে, নিলাম। নেয়ার পরে এবার আমাদেরকে জোড়া বানাতে হবে। এবার আমাদের কাজ কি? জোড়া বানাবো। অর্থাৎ এই 2টা 2 মিলে একটা জোড়া। ঠিক আছে, আর পরের 2টা 2 মিলে একটা জোড়া, এবং প্রতিটা জোড়ার জন্য একটা করে সংখ্যা নেব। তাহলে এই 2টা 2-এর জন্য একটা 2 নিব, আর এই 2টা 2-এর জন্য এখানে আরেকটা 2 নিব, নিয়ে গুণ করে দিব। তাহলে গুণফল কত? 4। তার মানে 16 এর বর্গমূল হলো 4। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল নেই। ধরো আমরা বের করব যে 36 এর বর্গমূল কত, মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করো। তাহলে আমরা প্রথমে কি করব? আগে 36কে ভাঙবো। প্রথমে 2 দ্বারা দেখবো যে 2 দ্বারা যায় কিনা। হ্যাঁ, 2 দ্বারা যায়। 2 দ্বারা ভাগ করলে 18। এবার আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত? 9। দেখো, আবার 9কে 3 দ্বারা ভাগ যায়। 9কে 3 দ্বারা ভাগ করলে 3। তাহলে এখন আমি লিখতে পারি 36 সমান 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আচ্ছা, আমার প্রথম কাজটা কিন্তু ডান। ওকে, প্রথম কাজ আমার হয়ে গেছে। এখন আমি কি করব? জোড়া বানাবো। এই যে এই একটা জোড়া, এই আর একটা জোড়া, আর প্রত্যেকটা জোড়ার জন্য একটা করে ওই সংখ্যাটা নেব। যেমন 2-এর একটা জোড়ার জন্য আমি একটা 2 নিব, আর 3-এর আরেকটা জোড়ার জন্য আমি 3 নিব। তাহলে 2 আর 3 গুণ করলে কত হয়? 6। তার মানে অতএব 36-এর বর্গমূল সমান √36 সমান 6। ডান? ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? ওকে, এবার আসো,
এখানে এই যে পয়েন্টগুলো লিখে দিয়েছে যে তোমাদেরকে কি করতে হবে। সো এটা আমি অলরেডি আলোচনা করেছি, এটা আর বোঝার দরকার নাই। আমরা এই সংখ্যাটা একটু দেখি। দেখো বলেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে 3136-এর বর্গমূল নির্ণয় করো। এটা একটা বড় সংখ্যা, বাট সমস্যা নাই, আমরা এভাবে আগে উৎপাদকে বিশ্লেষণ করব মৌলিক উৎপাদকের সাহায্যে। সো 2 দ্বারা ভাগ করলে দেখো 1568, আবার 1568কে 2 দ্বারা ভাঙলে 784, 784কে 2 দ্বারা ভাঙলে 392। এভাবে আমরা আগে বিশ্লেষণ করলাম। করার পর আমরা 3136 সমান লিখতে পারি এগুলো। ঠিক আছে, এখন কি করব? এখন আমাদের কাজ হচ্ছে জোড়া বানানো। যেমন এই যে 2 আর 2 এটা একটা জোড়া, খেয়াল করো 2 আর 2 এটা একটা জোড়া, ঠিক আছে। আবার এই 2 আর 2 মিলে এটা আরেকটা জোড়া, তারপর এই 2 আর 2 মিলে আরেকটা জোড়া, আর 7 আর 7 মিলে আরেকটা জোড়া। আর প্রত্যেকটা জোড়ার জন্য আমি কি করব? একটা করে ওই সংখ্যাটা নিব। অর্থাৎ যেমন একটা 2 নিব, আরেকটা 2 নিব পরের জোড়ার জন্য, আরেকটা 2 নিব পরের জোড়ার জন্য, আর ফাইনালি আরেকটা 7 নিব পরের জোড়ার জন্য। এভাবে আমি এটা বের করব। বিষয় কি বুঝেছো? সো এবার আমরা একটা নিজে একটা করব। যেমন বলেছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করে 1024 আর 1849। সো আমরা একটা করি, 1024-এর আমরা বর্গমূল নির্ণয় করব। ওকে, খেয়াল করো 1024-এর আমরা বর্গমূল নির্ণয় করব। তো আমাদের সংখ্যাটা কত? 1024। তাহলে আগে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি এভাবে। দেখো ভাগ করলে 1024কে ভাগ করলে কত? 512। ঠিক আছে, 512কে 2 দ্বারা ভাগ করলে কত? 256। 256কে 2 দ্বারা ভাগ করলে 128। 128কে 2 দ্বারা ভাগ করলে তোমার 64। 64কে আবার 2 দ্বারা ভাগ করলে দেখো 32। 32কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 16। 16কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 8। 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 4। আর 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 2। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তোমাদের একটা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কিভাবে এত দ্রুত এগুলো ভাগ করছেন? এই সংখ্যাগুলো আসলে খুবই কমন একটা সংখ্যা। ঠিক আছে, তুমি দেখবা মোবাইল ফোন বা হচ্ছে বিভিন্ন ল্যাপটপ, সেগুলোতে এই সংখ্যাগুলো প্রচুর ব্যবহৃত হয়। কী ব্যবহৃত হয়? যেমন অনেক আগে ছিল 2 GB, 4 GB, তারপর দেখো 8 GB, তারপর দেখো 16 GB। আমরা বলি না র্যাম কত? 16 GB, ঠিক আছে। তারপর 32 GB, 64 GB, 128 GB। বলে যে ফোনের স্টোরেজ কত? 256 GB, তারপর 512 GB, আর 1 TB। এই 1024 মানে হচ্ছে ওই আমরা অনেক সময় দেখি না যে 1 TB। সো এই সংখ্যাগুলো আসলে কমন, এই জন্য আমি এত দ্রুত এটা ভাগ করতে পারছি। অন্য সংখ্যা হলে একটু টাইম লাগতো। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা লিখতে পারি। দেখো আমরা এখানে লিখতে পারি যে 1024 সমান, এই সংখ্যাগুলো গুণ করে দেখাবো এখন। 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আচ্ছা টোটাল আমি একটু কাউন্ট করি কয়টা 2। সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা 2 আমরা গুণ করব। তো 4 5টা 6টা 7টা 8টা 9টা অ্যান্ড ফাইনালি 10টা। সরি 10টা। আচ্ছা আমি নিলাম। এবার কি করবো? এবার আমরা জোড়া বানাবো। ঠিক আছে, অর্থাৎ এটা একটা জোড়া, এটা আরেকটা জোড়া, এটা আরেকটা জোড়া, এটা একটা জোড়া, অ্যান্ড ফাইনালি এটা একটা জোড়া। আর প্রত্যেকটা জোড়ার জন্য কি করব? আমরা প্রত্যেকটা জোড়ার জন্য আমরা একটা করে সংখ্যাটা নিব। যেমন 2 নিব একটা এখান থেকে, তারপর পরের জোড়ার জন্য একটা 2, পরের জোড়ার জন্য একটা 2, পরের জোড়ার জন্য একটা 2, অ্যান্ড ফাইনালি আরেকটা 2। ঠিক আছে, তাহলে আমরা পাবো এখানে দেখো 32। তার মানে 1024-এর বর্গমূল হলো 32। বুঝতে পেরেছো? এভাবে যদি যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলে তাহলে আমরা পারবো কি না? ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, এখন এই যে এই অনেকেই ভাবতে পারে যে স্যার 1849 এটা কীভাবে করব? চলো এটা একটু বের করি আমরা। দেখো এখানে কি আছে? প্রথমে আছে 1849, তাই না? 1849। এখন দেখো 1849কে কি 2 দ্বারা ভাগ করা যায়? উত্তর হচ্ছে না, যায় না। কেন যায় না? কারণ এর শেষে জোড় সংখ্যা নেই। তো 2 দ্বারা যায় না, 3 দ্বারা কি যায়? 3 দ্বারা আমরা দেখি 8 আর 1 9, 9 4 13, 13 আর 9 22। 3 দ্বারাও কিন্তু যাচ্ছে না। খেয়াল করো 1849কে কিন্তু 3 দ্বারাও ভাগ যায় না, যাবে না। কারণ এই অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ যাচ্ছে না। এখন দেখো এটাকে কি 4 দ্বারা যাবে? উত্তর হচ্ছে না, যাবে না। 5 দ্বারাও যাবে না, 6 দ্বারাও যাবে না। ওকে,
এখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেটা শিখব। সো এই অঙ্কটাই আমরা একটু ডিটেলসে করতে চাই। দেখো আমরা আগে সংখ্যাটা লিখব। সংখ্যাটা হচ্ছে আমাদের 2304। খেয়াল করো সংখ্যাটা কত, 2304। তো এইটার আমরা যদি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, ডান দিক থেকে অর্থাৎ এই পাশ থেকে প্রতি দুইটা ঘরের উপর করে আমি একটা করে এইভাবে দাগ দেবো। কী করবো, এই যে এখানে একটা দাগ দেবো, এখানে একটা দাগ দেবো, দুই ঘরের উপরে একটা করে কি দিব, দাগ দিব। তাহলে এই যে এটা আমার একটা দাগ, এটা আর একটা দাগ, মানে জোড়া বানাবো সহজ কথায়। প্রতিটা জোড়ার উপরে এরকম একটা করে দাগ দিব। ঠিক আছে, দাগ দিলাম। এবার আমরা যেমন এই যে ভাগ প্রক্রিয়ায় ডান পাশে এরকম করে একটা লম্বা দাগ দিই, এইভাবে একটা লম্বা দাগ দিব। বিষয়টা বুঝেছ? দেওয়ার পর আমরা চিন্তা করব, দেখো যে আমাদের বাম পাশের সংখ্যাটা কত, বাম পাশের জোড়াটা কত, দেখো তো কত, 23, তাই না? তাহলে এবার আমি এমন একটা সংখ্যা নিব যার বর্গ 23-এর কাছাকাছি। ঠিক আছে, আমাকে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে যেটা 23-এর কাছাকাছি অথবা 23-এর সমান। সো 23-এর সমান তো কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই, এর কাছাকাছি ছোট কে আছে, 16, তাই না? তাহলে আমরা এইখানে লিখব 4। কত লিখব, এখানে লিখব 4। তো 4-এর বর্গ কত, 4-এর বর্গ 16, সেই 16টা আমরা এই ঘরে লিখব। ক্লিয়ার? আচ্ছা, এখন ওই যে ভাগের মতো আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে দেখো তো আমার কত আসে, 23 থেকে 16 বাদ দিলে 7। এই যে বিয়োগফল নিলাম, ডান। বিয়োগফল নেওয়ার পর এবার আমরা যেটা করব, আমরা আমাদের এই যে সংখ্যাটা ছিল, এই যে ডানে যে সংখ্যাটা আমরা পেলাম, ওইটার ডাবল নিব। কি করব, ওইটার ডাবল নিব। এবং তাহলে ডাবল কত বলো, 4-এর ডাবল হচ্ছে 8। ডাবল নেয়ার পর এবার পরের জোড়াটা নামাবো। এই যে কোন জোড়া ছিল, এই যে 04, এই জোড়াটা নামাবো। তাহলে কি করব, প্রথমে এইটার ডাবল নিব, ডাবল 8, এবং পরের জোড়াটা নামাবো। তাহলে পরের জোড়া কত, 700, মানে 04। তাহলে এখন সংখ্যাটা হয়ে গেল 704। এবার এটা খুব ইম্পর্ট্যান্ট, এবার আমাকে এই জায়গায় খেয়াল করো, 8-এর এই ডান পাশে এমন একটা অঙ্ক নিতে হবে, যেই অঙ্কটা আমি যদি এখানে বসাই তাহলে যে সংখ্যাটা হবে ওই অঙ্ক দ্বারা ওই সংখ্যাকে গুণ করব। মানে কি, মানে ধরো এখানে তো অলরেডি 8 আছে, খেয়াল করো, ধরো এখানে তো অলরেডি 8 আছে। সো যদি আমি এখানে 2 বসাই তাহলে আমার সংখ্যাটা কত হলো, 82 না? তাহলে 82-কে 2 দ্বারা গুণ করতে হবে। যদি আমি এখানে 3 বসাতাম তাহলে 83-কে 3 দ্বারা গুণ করব। যদি আমি এখানে ধরো 85 বসাতাম তাহলে 85-কে 5 দ্বারা গুণ করতাম। যদি আমি এখানে 88 বসাতাম তাহলে 88-কে 8 দ্বারা গুণ করতাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা দ্বারা মানে গুণ করতে পারি আর কি। এখন কথা হচ্ছে আমি কোনটা নিব। এখানে তো 2 বসতে পারে, 3 বসতে পারে, 4 বসতে পারে, 5 বসতে পারে, 6, যে কোনো অঙ্ক বসতে পারে। সো আমাকে এমন একটা অঙ্ক নিতে হবে যেই অঙ্কটা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে, এই যে এই সংখ্যাটাকে গুণ করলে এইটার কাছাকাছি হবে বা এর সমান হবে। তাহলে আমরা যদি এভাবে করে দেখি, দেখো আমাদের আলটিমেটলি এখানে 8 বসাতে পারি। 8 বসালে দেখো তো কত আসবে 88 গুণন 8। তাহলে আমাদের এখানে দেখো 8 8 64, 4 হাতে হলো 6, 8 8 64 আর 6 704, দেখো মিলে গেছে। তো এই যে এখানে যে তুমি 8 নিলা, এবার এই সেম 8টা এই ডান পাশেও বসাবা। সেম 8টা কোথায় বসাবা, ডান পাশে বসাবে, 4-এর ডান পাশে যেখানে নিয়ে। তাহলে আমাদের এখন আমরা লিখবো 704, নিচে লিখবো। এখন আমাদের দেখো ভাগশেষ 0। তাহলে 2304-এর বর্গমূল কত, 2304-এর বর্গমূল সমান 48। সো বিষয়টা কি বুঝেছো কিনা, আমার মনে হয় তোমাদের কাছে একটু জটিল মনে হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল নেই, আমরা যেমন 1444 নেই আমরা। খেয়াল করো 1444। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এটাকে জোড়া বানানো। ঠিক আছে, তাহলে জোড়া বানাই। এই যে এটা একটা জোড়া, ডান পাশ থেকে তারপর এটা আরেকটা জোড়া। ঠিক আছে, জোড়া বানানোর পরে এবার বামের সংখ্যাটা, মানে বামের যে জোড়া আছে এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নেব, এর কাছাকাছি ছোট অথবা এর সমান। তাই আমরা বুঝতেই পারছি পূর্ণবর্গ সংখ্যা 9 হবে। তাহলে 3 নিব, কারণ 3-এর বর্গ হলে 9। তাহলে এই যে 9। এবার আমি বিয়োগ করব, বিয়োগ করলে কত, 5। এই যে বিয়োগফল নিলাম। এবার কি করব, এই যে আমার ডানের সংখ্যাটা ছিল এইটার ডাবল নিব। তো 3-এর ডাবল কত, 6।
ডাবল নেওয়ার পরে পরের জোড়াটা নামাবো, যে জোড়াটা বাকি আছে ডান পাশের জোড়াটা, অর্থাৎ এই যে এটা নামাবো। তাহলে দেখো নামালে আসতে হচ্ছে 544। এখন আমাকে এখানে এমন একটা সংখ্যা অঙ্ক বসাতে হবে যেই অঙ্ক দ্বারা ওই সংখ্যাটাকে গুণ করলে এই 544-এর সমান হবে অথবা এর চেয়ে ছোট হবে। তাহলে এখানে কত হতে পারে বলো দেখি। আমরা শুরুর দিকে যে ক্লাসগুলো করেছিলাম মনে আছে কিনা? শুরুর দিকে যে ক্লাসটা করেছিলাম সেখানে আমি তোমাদের একটা টেকনিক বলছিলাম, সেটা কি বলো তো? দেখো এর শেষে কত আছে, এই সংখ্যাটার শেষে 4 আছে। তাহলে নিশ্চয়ই এর বর্গমূলের শেষে কি থাকবে বলো তো? হয় 2 থাকবে, নাহলে 8 থাকবে। সিম্পল হিসাব, হয় 2 থাকবে না হলে 8 থাকবে। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে 2 বসিয়ে দেখব। ধরো 2 বসিয়ে দেখব, 2 বসালে কী হয়, 62, 62 গুণন 2, 62কে 2 দ্বারা গুণ করলে বোঝাই যাচ্ছে কত হবে, 124। সো এটা হবে না, তাহলে এটা বোঝাই যাচ্ছে 8 হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি 8 বসাই, বুঝছো তো কেন 8 হলো? তোমরা যদি কেউ এটা না বুঝো তাহলে আমার প্রথম ক্লাসটা দেখে আসো, তাহলে বুঝবা। আচ্ছা, এখানে 8 বসালাম, ঠিক আছে। তাহলে 8 বসালে এখন দেখো তো 68 গুণন 8 তাহলে কত আসে? 68 গুণন 8 বসালে দেখো 8 8 64, 4 হাতে হলো 6, 8 8 64, 6 48, 8 6 54, এই যে মিলে গেছে। তাহলে এখানে 8 বসালে এখানেও 8 বসাও এবং এখানে লেখো 544। সো তোমার 1444-এর বর্গমূল কত? 1444-এর বর্গমূল হচ্ছে 38। ডান, বুঝেছো? আচ্ছা, আমরা আর একটা করি, মানে একটু বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের নিজেদের জন্য ভালো। ওকে, যেমন এবার এইখানে একটা সংখ্যা আছে, এটা নিব 4489, এটার বর্গমূল বের করব। দেখো 4489, ঠিক আছে। তাহলে আগে এটার বর্গমূল বের করি। দেখো প্রথমে আগে জোড়া বানাই, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, ঠিক আছে। জোড়া বানানোর পরে এবার আমি দেখব, দেখো দাগ দিলাম, দিয়ে 44-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 36, তাই না? তাহলে এখানে 6 বসাবো, 6 বসাবো। তাহলে 6 6 36। আমি 7 বসালে 49 হয়ে যেত, যেটা 44-এর চেয়ে বড়, এই জন্য 7 নিব না। আচ্ছা, এবার বিয়োগ করি। তো বিয়োগ করলে দেখো 8। এবার কি করব বলো? এই যে ডানের সংখ্যাটা সে ডাবল নিব। তাহলে 6-এর ডাবল নিলে কত হবে? 6-এর ডাবল নিলে হবে 12। ডাবল নেওয়ার পর কি করব? ডান পাশের জোড়াটা নামাবো, অর্থাৎ এই যে জোড়াটা ছিল এটাকে নামাবো। তাহলে কত আসবে? 89। এখন টেকনিক হচ্ছে, আমি তোমাকে টেকনিক বলি, তুমি দেখবা এখানে তো তুমি যে কোনো একটা অঙ্ক বসাতে পারো। তো যে কোনো অঙ্ক বসানোর চেয়ে তুমি দেখবা যে এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে, এর এককের ঘরে কত আছে? দেখবে এককের ঘরে কত আছে? 9। তো এককের ঘরে যদি 9 হয়, তাহলে কোন কোন সংখ্যার বর্গের এককের ঘরে 9 থাকে বলো দেখি? মনে আছে? ওই যে 3 এবং 7। তার মানে এখানে বুঝতে হবে, এখানে হয় আমাদের 3 হবে অথবা এখানে আমাদের 7 হবে, যে কোনো একটা। তা আমরা একটা বসিয়ে দেখি। ধরো আমরা এখানে 12, এখানে 3 বসিয়ে দেখি তো কত আসে। তো 123-কে 3 দ্বারা গুণ করলে কত আসবে? 369। তাহলে এটা হচ্ছে না, এটা হবে না। তাহলে বোঝাই যাচ্ছে এখানে এটা 7 হবে। তো 7 দ্বারা গুণ করলে 889, আর এখানেও হবে 7। কি বুঝতে পারছো লজিকটা? আমি কিভাবে করলাম? প্রথম কাজটা তো সহজ, বাট সেকেন্ড স্টেপে এসে মানে এই জায়গায় কত হবে, এই জায়গায় কোন সংখ্যাটা হবে, কোন অঙ্কটা হবে, এটা বুঝতে পারছি না। তাহলে আমরা কি করব? আমরা দেখব এই যে ডান পাশে যে সংখ্যাটা আছে এর এককের ঘরে কত আছে। এককের ঘরে যত থাকবে, তাহলে কোন সংখ্যার বর্গের এককের ঘরে এই 9 থাকে? আমরা জানি 3 এবং 7। তাহলে এখানে ইদার 3 হবে অথবা 7 হবে। সো আমরা দেখলাম যে এখানে 7 হবে। ক্লিয়ার? জিনিসটা কি সহজ কিনা বলো? আমরা আরেকটু প্র্যাকটিস করি, আমি একটু বেশি বেশি প্র্যাকটিস করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। ভিডিওটা একটু বড় হলেও এটাতে তোমাদের হেল্প হবে। আর এবার আমরা এইটা বের করব, 5041-এর বর্গমূল বের করব, ঠিক আছে। দেখো আমরা কি করব, 5041। তাহলে আগে সংখ্যাটা লিখি, 5041। লেখার পর কি করব? জোড়া বানাবো। এই যে জোড়া বানালাম, বানানোর পর এভাবে দাগ দিলাম। এবার কোন সংখ্যার বর্গ করলে সেটা 50-এর কাছাকাছি যাবে? বোঝাই যাচ্ছে 7। 7-এর বর্গ হলে সেটা 50-এর কাছাকাছি হবে, অর্থাৎ 49।
নিলাম, নেয়ার পর দেখো বিয়োগফল কত 1। আচ্ছা এই যে ডানে যেটা ছিল এটা ডাবল নিব, তাহলে 7-এর ডাবল কত 14। ডাবল নিয়ে ডান পাশের জোড়াটা নামাবো, অর্থাৎ এই জোড়াটা, তাহলে এখানে এই জোড়াটা কত 41। সো এখানে কত বসালে ডান পাশের সংখ্যাটা হবে? এখন তুমি দেখো শেষে কত আছে, শেষে 1 আছে, তাই না? তাহলে 1 থাকলে কোন কোন সংখ্যার বর্গের শেষে 1 থাকে বলো দেখি? 1 হচ্ছে 1, আর একটা হচ্ছে 9। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দেখি। সো দেখা যাচ্ছে 141কে 1 দ্বারা গুণ করলে 141 হবে। সো এটাই হবে আনসার। সো এখানে যে 1 বসিয়েছো, তাহলে ডান পাশে এখানে 1 বসাও, বসিয়ে দেখো ভাগ শেষ 0। তার মানে আমার বর্গমূল হচ্ছে 71। অতএব 5041-এর বর্গমূল হচ্ছে 71। ডান, ভেরি গুড। এবার আসো আমরা আরেকটু বড় সংখ্যা নিব, যেমন আমরা এই সংখ্যাটা একটু নিব 31684। সংখ্যাটা হচ্ছে 31864, ঠিক আছে? এবার এই সংখ্যাটার আমরা বর্গমূল বের করব। তাহলে আমাদের প্রথম কাজ কি বলো? আমাদের প্রথম কাজ হচ্ছে জোড়া বানানো। তাহলে আমরা যদি জোড়া বানাই, দেখো এই যে বানালাম, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? দেখো বাম পাশে 3-এর কোনো জোড়া নেই, দেখছো? সো আমরা একটা কাজ করতে পারি, 3-এর বাম পাশে একটা শূন্য দিতে পারি না? পারি। শূন্য দিয়ে এটাকে একটা আমি জোড়া বানালাম, কিন্তু কথা হচ্ছে কোনো সংখ্যার বাম পাশে কি শূন্য লিখতে হয় বলো? লিখতে হয় না, ঠিক আছে? মানে লিখলে কোনো প্রবলেম নাই, বাট আমরা এটা লিখি না। সো দ্যাটস ওয়াই আমার শূন্য দেওয়ার দরকার নাই, ঠিক আছে? শূন্য দেওয়ার দরকার নেই, 3 একাই একটা জোড়ার মতো কাজ করবে। আমরা এখানে 3কে একাই একটা জোড়ার মতো বিবেচনা করব। তাহলে 3 এখানে আমাদের প্রথম জোড়া। আমাদের প্রথম জোড়া কিন্তু 18 চিন্তা করলে হবে না, আমাদের প্রথম সংখ্যাটা কি 3। তাহলে কোন সংখ্যার বর্গ নিলে 3-এর কাছাকাছি যাবে? বোঝাই যাচ্ছে সেটা 1, তাই না? তাহলে 1-এর বর্গ করলে কত আসবে? 1। তাহলে বিয়োগ করো, বিয়োগ হচ্ছে 2। এখন দেখো এই যে 1 এর কি ডাবল নিবা, তাহলে 1-এর ডাবল কত বলো? 1-এর ডাবল 2। এবার কি করবা? এই পরের জোড়াটা নামাও, জোড়া কত 18। তাহলে যদি আমরা জোড়া নামাই, দেখো 218। এখন এখানে আমার কোন সংখ্যা অঙ্কটা বসবে? সো দেখো তো শেষে কত আছে, এটা শেষে কত আছে খেয়াল করো, 8। তো 8 থাকলে তো এটা পূর্ণবর্গ না, ঠিক আছে? সো এইটা আমাকে একটু ট্রাই করে দেখতে হবে। ধরো আমি যদি এখানে কত বসাই, 218, তো যদি এখানে 25 বসাই, 5-25-এ 125, তাহলে এটা হবে না। যদি এখানে আমি 29 বসাই, দেখি তো 29 দ্বারা গুণ করলে কত হয়? 29কে 9 দ্বারা গুণ করলে 9 লং 81, 1 হাতে হলো 8, 9 দেখুন 18, আর 8 কত বেশি হয়ে যাচ্ছে, 26 হয়ে যাচ্ছে। তাহলে 29 হবে না। যদি আমরা 27 দিয়ে করি, 27কে 7 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? তাহলে 7-7 49, হাতে হলো 4, 7 দুগুণ 14, আর 4 18। হ্যাঁ, এইটা হতে পারে। আমরা একটু 8 দিয়ে করে দেখি তো, 8 দিয়ে বেশি হয় কি না। 28কে 8 দ্বারা গুণ করলে 8 8 64, 4 হাতে হলো 6, 8 দুগুণ 16, 6 22। দেখো বড় হয়ে যাচ্ছে, 224, 218 হচ্ছে বড়, তার মানে এখানে 7 হবে। কত হবে? 7। সো এখানে 7 বসালে, এই যে ডান পাশেও 7 বসাবো, তাহলে 27কে 7 দ্বারা গুণ করলে 189। আমার কিন্তু অঙ্ক হয়নি, এখন আমার আরেকটা জোড়া বাকি আছে। সো আবার বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে দেখো তো কত আসে। বিয়োগ করলে 9 আছে 18 মিলাতে 9, হাতে হলো 1, 18কে 9, 9 আছে 11 মিলাতে 2। আচ্ছা নিলাম, নিয়ে কি করব? এই 17, এই যে ডান পাশে যেটা আসলো কত আসে 17, এবার এইটার ডাবল নিব। তাহলে 17-র ডাবল কত? 34। ডাবল নিয়ে কি করব? ওই যে ডান পাশে যে জোড়াটা আছে ওইটা আবার নিব। অর্থাৎ এর আগে আমরা 2টা স্টেপে অঙ্কটা হয়ে গেছে, কিন্তু এবার 2বারে হচ্ছে না, আমাকে 3বারে করতে হবে। তাহলে এবার কি করব? আমরা 64 নিলাম এখানে। এখন এই জায়গায় এবার কোন অঙ্ক বসালে সেটা এটার কাছাকাছি হবে বা এর সমান হবে? সো তুমি দেখো শেষে কত আছে, শেষে আছে 4। তো কোন সংখ্যার বর্গের শেষে 4 থাকে বলো? যদি ওই সংখ্যার শেষে 8 অথবা 2 থাকে, তাই না? 8 অথবা 2 থাকে, তার মানে বোঝাই যাচ্ছে যে এইখানে আমার হয় 8 হবে অথবা 2 হবে। সো এটা নিশ্চিতভাবে 8 হবে। আমি 2 দ্বারা গুণই করলাম না, বলো তো কেন করলাম না? চিন্তা করো, আমি যদি এখানে 2 বসাতাম তাহলে সংখ্যাটা কত হতো? 342। 342কে 2 দ্বারা গুণ করলে কত হতো? 684। এটা তো 29, এটা কাছেই যাচ্ছে না।
সো এটা আমি বুঝেই নিলাম, এটা 8 হবে। তাহলে এখানে 8 দ্বারা এখন আমরা 348কে 8 দ্বারা আমরা গুণ করব। 348কে 8 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2784। তাহলে দেখো কত পাবো, 2784। ওকে, তাহলে এখানেও 8 বসাবো। দেখো এখানে কিন্তু আমার কিন্তু পূর্ণবর্গ হচ্ছে না। দেখো তো কত আসে, 0, 8 আছে, 16 মিলাতে 8, হাতে হলো 1, 7 থেকে 8, 180। মানে আমার ভাগশেষ থাকছে। ও, আমরা তো এখানে একটা ভুল করেছি। দেখো আমাদের সংখ্যাটা কত ছিল, সংখ্যাটা ছিল 3 16 84, অর্থাৎ 31,684, আর আমি লিখেছি 3 18 64। সো এইখানে ভাগশেষ থাকবে, এটা পূর্ণবর্গ না। আমি এক্সট্রিমলি সরি, এটা আমাদের নিতেই ভুল হয়েছে। এই অঙ্কটা আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেই। দেখো, আই থিঙ্ক তোমরা এটা বুঝতেই পারছো। অর্থাৎ প্রথমে এই যেখানে 3 ছিল, খেয়াল করো সংখ্যাটা কত ছিল 3। সো আমি 1 নিয়েছি, 1 নেওয়ার পর এখানে এই যে 3 থেকে 1 বিয়োগ করে কত আসছে, বিয়োগফল আসছে 2। এবার আমি এই যে 1 ছিল, 1-এর ডাবল 2 নিয়েছিলাম, নেয়ার পর পরের জোড়া কত 16 নামিয়েছি, অর্থাৎ সংখ্যাটা হয়ে গেছে এবার 216। এবার এইখানে 7 বসালে 189, যেটা আমাদের ঠিক ছিল। এরপর ফাইনালি আমাদের এখানে আসে 2784 বিয়োগ করে, তারপর আমরা এখানে 8 বসালে দেখা যাচ্ছে এটা মিলে যাচ্ছে। বুঝছো? সো আমি আরেকটা সংখ্যা নেই, যাতে তোমাদেরকে 3 অঙ্কের আরেকটা বড় সংখ্যা নেই, তোমাদের অনুশীলনী থেকে এই অঙ্কটা নেই। আমরা আরেকটা অঙ্ক নেই। সরি। সো দেখো আমরা এবার এই সংখ্যাটার বর্গমূল বের করব, একটু বড় হবে, কোনো সমস্যা নেই। এই অঙ্কগুলো একটু ধৈর্য সহকারে করতে হয়। ওকে, সো দেখো আমরা প্রথমে জোড়া বানাবো। সো 4-এর জোড়া নাই, সো 4 একাই 100, 4 একাই একটা জোড়ার মতো কাজ করবে। তাহলে এখানে আমরা 2 বসাবো, কারণ 2 বসালে 4-এর সমান মিলে যাচ্ছে। সো দেখো এখানে আমরা লিখব 2 দুগুণে 4, বিয়োগফল তো 0। সো আমি এবার কী করব, এই যে আমার ডানে 2 আছে, এটা ডাবল নিব। তো 2-এর ডাবল কত, 2-এর ডাবল 4, নিয়ে পরের জোড়া নামাবো। পরের জোড়া কত 70, তাই না? পরের জোড়া হচ্ছে 70। তাহলে এবার আমি এখানে কত বসালে 70-এর কাছাকাছি হবে? উত্তর হচ্ছে 1। কারণ খেয়াল করো, আমি যদি এখানে 2 বসাতাম তাহলে 42 দুগুণ আমার কত হতো, 84 হতো, যেটা 70-এর চেয়ে বড়। এই জন্য 2 হবে না, 1 হবে। তো এখানে 1 বসালে এখানেও 1 বসো। এবার গুণ করো, 41কে 1 দ্বারা গুণ করলে দেখো 41 আসবে। এখন আমরা যদি বিয়োগ করি 29 আসবে। এবার কি করব আমরা এই যে ডানে যে সংখ্যাটা আছে অর্থাৎ 21, এবার 21-এর ডাবল নিব। তাহলে 21-এর ডাবল কত, 42 নিলাম, নিয়ে পরের জোড়া নামাবো। পরের জোড়া হচ্ছে আমাদের 89। এবার এখানে কোন অঙ্কটা বসালে সেটা 2989-এর কাছাকাছি হবে? সো শেষে কত বলো, শেষে আছে 9, তাহলে নিশ্চয়ই সে অঙ্কটা হবে হয় 3 অথবা 7। তাহলে আমরা 3 দ্বারা বসাবো না, কারণ 3 দ্বারা যদি 3 বসাই, খেয়াল করে যে কেন 3 বসাবো না, 3 বসালে সেটা সর্বোচ্চ 423-কে 3 দ্বারা গুণ করলে কত হবে, 1269। সো এটা অবশ্যই 7 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসাবো 7। তাহলে এখানে 7 বসালে দেখো মিলে যাবে 2989। আর এখানে 7 বসানো মানে এই ডান পাশে এখানেও 7 বসাবে। সো 47,089-এর বর্গমূল হচ্ছে 217। ডান, বুঝতে পারছো? ওকে, এবার তাহলে আমরা মোটামুটি বর্গ এবং বর্গমূলের বেসিক জিনিসটা বুঝলাম। এখন তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে তুমি আজকে বাসায় এই সবগুলো অঙ্ক তুমি বাসায় করবে, 1 আর 2-এর সবগুলো অঙ্ক বাসায় করবে। দেখবে যে তুমি পারো কি না। তুমি যদি না পারো, আমি নেক্সট ক্লাসে এটা অবশ্যই করে দিব, বাট তুমি ট্রাই করে দেখবে যে তুমি পারো কি না।